উপর থেকে কেটে আসছে 5 সেন্টিমিটার হাইট। তার মানে আমরা কি জানি, আমরা জানি যে তাহলে PQ তলের প্রস্থ চাপ E = H rho G। ওকে, আমরা যেহেতু এটা 5 সেন্টিমিটার জানি, তাহলে H এর মান আমরা বসাই দিতে পারি 0.05, রো হচ্ছে 1000, যেহেতু এটা পানি বলছে তাহলে 9.8। এই তো, তাহলে আমরা PQ তলে প্রযুক্ত চাপ জেনে যাব। সহজ সূত্র, খুবই সোজা সূত্র, কিন্তু একটু ঘুরাইতে পারতো বা একটু অন্যরকম ভাবে করতে পারতো। সেটা যদি তোমাকে বলতো যে তলদেশ মানে কি, তলদেশ হচ্ছে RS, তলদেশ মানে হচ্ছে RS। যদি তোমাকে বলতো যে তলদেশের চাপ যদি বলতো, তাহলে তলদেশের চাপ মানে RS, ঠিক আছে? তো তলদেশের চাপ যখন বলবে তখন হবে RS তলের চাপ, এটা মনে রাখবা। কিন্তু দেখো একটা জিনিস তুমি খেয়াল করো যে বস্তুটার এতটুকু পরিমাণ কোনো হাইট দেওয়া নাই, এতটুকু পরিমাণ যে আমরা জানি যে বস্তু যতটুকু পর্যন্ত ডুবে থাকবে ততটুকু পর্যন্ত হাইট কাজ করে, নিচের কোনো হাইটের কোনো প্রয়োজন নাই, তাই না? নিচের কতটুকু খালি থাকলো বা কতটুকু হাইট আছে সেটা আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার প্রশ্নের মধ্যে দেখো একটা জিনিস খেয়াল করো, প্রশ্নের মধ্যে আমার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দিয়ে দিছে, তাই না? প্রশ্নের মধ্যে পাত্রের হাইটটা দিয়ে দিছে, কিন্তু আমার এটার কোনো কাজ নাই, সম্পূর্ণ কাজ নাই। আমার কাজ হচ্ছে শুধু এতটুকু পর্যন্ত, বস্তুটা যতটুকু ডুবে থাকে, যতটুকু নিমজ্জিত অবস্থা, যতটুকু হাইট পর্যন্ত বস্তুটা নিমজ্জিত থাকে, অতটুকু হাইটে আমার প্রয়োজন, অতটুকু হাইট আমার দরকার। কিন্তু এইখানে বস্তুটার কি RS পর্যন্ত কোনো হাইট দেওয়া নাই। সো আমি যদি এই প্রশ্নটা করিও তাহলে হচ্ছে যে আমি মান বের করতে পারবো না, কিন্তু আমাকে ধরে নিতে হবে। এরকম ধরে নিতে হবে, চিন্তা করতে হবে যে আমাকে এরকম চিন্তা করতে হবে যে ধরি বস্তুটা হচ্ছে, বস্তুর হাইট ধরে নিব আমরা h, বস্তুর হাইট আমরা h ধরে নিতে হবে। ওকে, বস্তুটার হাইট ধরে নিব আমরা h, এই বস্তুটার হাইট ধরে নিব আমরা h। হ্যাঁ, এটা অল্টারনেট কোশ্চেন, কিন্তু প্রশ্নের মধ্যে ছিল না, এটা একটা অল্টারনেট কোশ্চেন। আমি জাস্ট তোমাদেরকে বলতেছি অল্টারনেট একটা কোশ্চেন, তোমাদেরকে জাস্ট আমি বুঝাইতেছি, এটা কিন্তু অল্টারনেট কোশ্চেন, এটা কোশ্চেনের মধ্যে নাই, জাস্ট বুঝাইতেছি। যদি বলতো তলদেশে চাপ বলে কিন্তু বস্তুর RS তলে চাপ বুঝাবে, তলদেশে চাপ বললে বস্তুর RS তলে চাপ বুঝাবে। তাহলে RS তলে চাপ বের করার জন্য আমার কি লাগবে, আমার লাগবে এতটুকু পরিমাণ হাইট, তাই না? RS তলে চাপ বের করার জন্য আমার এতটুকু পরিমাণ হাইট লাগবে, কিন্তু এতটুকু পরিমাণ হাইট আমার কাছে দেওয়া নাই, এতটুকু হাইট আমার দেওয়া নাই। আমার কাছে পুরো বস্তু এই পাত্রের মধ্যে ডুবানো, ওই পাত্রের হাইট দেওয়া, কিন্তু ওই পাত্রের হাইট আমরা জানি যে নিচে যে মার্ক করলাম যেটা, সেটার কিন্তু কোনো কাজ নাই, বা নিচের পানির কোনো কাজ নাই। আমরা থিওরিটিক্যালি পড়ে আসছিলাম যে কেন নিচের টুকুর কোনো কাজে আসে না, বা কেন নিচের টুকুর কোনো কেন কাজে আসে না। তাহলে হচ্ছে যে এখন দেখো খেয়াল করো যে তাহলে আমি কি করব, আমি তাহলে ঠিক একইভাবে P ধরো আমি তাহলে এতটুকু পুরো হাইটটা ধরে নিলাম h প্রাইম, হাইটটা ধরে নিলাম h প্রাইম, তাহলে h প্রাইম রো জি, ঠিক আছে? তাহলে h প্রাইম রো জি, দ্যাট মিন্স h প্রাইম কি হবে, h প্রাইম হবে দেখো 0.05 প্লাস h রো জি। এখন আমার h এর মতই থাকবে, কিছু করার নাই, আনসারটা এটাই আমি বের করে দিয়ে দিব, বুঝছো? তাহলে আমি রো এন্ড জি এর মান যদি বের করে দিই, রো এর মান 1000 গুণ 9, তাহলে এটাই হবে আমার আনসার। ক্লিয়ার? আমি অল্টারনেট কোশ্চেনটা বুঝিয়ে দিতে, তো আর্কিমিডিস সূত্রকে সমর্থন করে কি না, এই সকল ক্ষেত্রে যখন আমি থিওরি পড়াইছিলাম,
তোমরা ভালো করে তোমাদের মনে থাকা উচিত, যখন আমি থিওরি পড়াইছি তখন এই থিওরি থেকে এটা থেকে আমি প্রুফ করছিলাম কিভাবে আর্কিমিডিসের সূত্রটা। আর্কিমিডিসের সূত্রটা কি? আর্কিমিডিসের সূত্রটা কিন্তু বস্তুর হারানো ওজন বস্তুর দ্বারা অপসারিত পানির ওজনের সমান। আবার আর্কিমিডিসের সূত্র কিন্তু এটাও যে বস্তুর উপরে ঊর্ধ্বমুখী লব্ধি বল, বস্তুর উপর মার্কারে কি সমস্যা হইল, বস্তুর উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল সমান সমান বস্তুর দ্বারা অপসারিত পানির ওজনের সমান। তাহলে দেখো আমরা যদি এখন এটা প্রুফ করতে পারি, আমরা যদি এখন এটা দুইটা সমান করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে কি, আমি বলতে পারবো যে সে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। আমি যদি করতে পারি তাহলে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে, আমি যদি এখন এই দুইটা সমান করতে পারি, তাহলে এই ম্যাথটা কিন্তু তোমার ওয়ান কাইন্ড অফ বেসিক ম্যাথ। কেন বেসিক দেখো, তোমাকে কিন্তু দেখো, খেয়াল করো ভাই মনোযোগ দিয়ে, তোমাকে কিন্তু এতটুকু হাইট, এতটুকু পর্যন্ত পাটের তল পর্যন্ত তোমার হাইট দেওয়া, বুঝছো? পাটের একদম যে পাটের মধ্যে ডুবানো সেই পাটের তল পর্যন্ত হাইট দেওয়া। কিন্তু আমরা যখন থিওরি পড়ছিলাম, থিওরির মধ্যে খেয়াল করছিলাম আমার কিন্তু পুরো হাইটটার কোনো প্রয়োজন নাই। আমি থিওরিতে পড়ছিলাম পুরো হাইটের কিন্তু প্রয়োজন নেই, আমি কিন্তু বলছি বারবার আমার হাইট কতটুকু প্রয়োজন, এতটুকু পরিমাণ হাইট প্রয়োজন, তাই না? বস্তু যতটুকু ডুবে থাকবে অতটুকু পরিমাণ আমার হাইট প্রয়োজন। তাহলে বস্তু কতটুকু পরিমাণ ডুবে আছে, বস্তুর হাইট কতটুকু পর্যন্ত ডুবে আছে, এটা আমি ইন্ডিকেট করে দিচ্ছি, এতটুকু পর্যন্ত ডুবে আছে। তো আমার প্রশ্নের মধ্যে বা উদ্দীপকের মধ্যে আমার যে পুরো হাইট দেওয়া, এটার কোনো আসলে ম্যাথের মধ্যে কোনো কাজই করবে না। যেহেতু আমার বস্তুর হাইটটা দেওয়া নাই, বা বস্তু এতটুকু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাইটটা আমার দেওয়া নাই, সো আমাকে এই জন্য আমি ধরে নিলাম যে এটা হচ্ছে h প্রাইম। h প্রাইম ধরে নিতে পারি বা যে কোনোটাই ধরে নিতে পারি, আমরা h2 ধরে নিতে পারি, যে কোনোটা ধরে নিতে, আমরা h2 ধরে নিই, হ্যাঁ h2 ধরে নিই, ওকে h2 ধরে নেই। আর এটা যে 5 সেন্টিমিটার এটা ধরে নিব h1। তাহলে আমরা আমাদের থিওরির সাথে মিলাইতে পারবো, থিওরির সাথে তাহলে আমরা আমাদের মিলাই দেব। তাহলে এবার দেখো করো, আমি বস্তুর ঊর্ধ্বমুখী লব্ধি বল, বস্তুর ঊর্ধ্বমুখী লব্ধি বল সমান সমান কি জানতাম, আমি জানতাম বস্তুটার উপরে দুই ধরনের বল কাজ করে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার নিম্নমুখী বল আর একটা হচ্ছে তোমার ঊর্ধ্বমুখী বল। তাহলে আমি লিখতে পারি না যে ঊর্ধ্বমুখী বল এটা হচ্ছে বস্তুর উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল, তাহলে এটা হবে ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল। আর তলে এটা যদি আমি ইন্ডিকেট করি এভাবে, আর ইন্ডিকেট করা যায় আর এস তলে, আর এস তলে ঊর্ধ্বমুখী বল মাইনাস পি কিউ তলে নিম্নমুখী বল, ওকে? তাহলে আর এস তলে ঊর্ধ্বমুখী বল মাইনাস পি কিউ তলে নিম্নমুখী বল। তাহলে আমরা এটাকে নরমালি জানি F2 মাইনাস F1, ওকে? দেন F2 মাইনাস F1, তাহলে আমরা বলতে পারি H2 রো জি মাইনাস H1 রো জি। তাহলে দেখো এখন এখানে এ রো কমন নিয়ে নিলাম, এ রো জি কমন নিয়ে নিলাম, তাহলে এ রো জি কমন নিয়ে নিলে H2 মাইনাস H1, ওকে? তাহলে দেখো খেয়াল করো, আমি বস্তু হাইট কিন্তু h ধরে নিছি, আর এইটুকু হাইট, যতটুকু হাইট আমার প্রয়োজন ততটুকু পর্যন্ত হাইট কিন্তু আমি h2 ধরে নিছি। আমি কিন্তু বারবার একটা কথা যেতে চাইতেছি, এবং সেই কথাটা হচ্ছে এই যে মানটা দেওয়া, এই যে এতটুকু মানটা দেওয়া, এই মানটা তোমাকে কনফিউজ করার জন্য দিছে,
এই যে পাত্রের পুরো হাইটটা দেওয়া, এই হাইটটা তোমাকে কনফিউজড করার জন্য দিছে। এতটুকু কথা কিন্তু আমি বারবার বুঝাইতে চাইতেছি। এই যে 25 সেন্টিমিটার দেওয়া, 25 সেন্টিমিটার তোমাকে কনফিউজ করার জন্য দিছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন, আমি যে থিওরিটিক্যালি পড়ে আসছি, আমি জানি যে বস্তু যতটুকু পর্যন্ত ডুবে থাকবে অতটুকু পর্যন্ত হচ্ছে যে তার উপরে ঊর্ধ্বমুখী বল কাজ করবে। সুতরাং আমার হাইট হবে কতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত। তার মধ্যে আর এতটুকু হাইট দেওয়া আছে, বাট বস্তুর হাইট থাকলেও আমি কি করতে পারতাম? আমি ওটার সঙ্গে যোগ করে দিতে পারতাম, সেটাও আমার দেওয়া নাই। ওকে, বস্তুর হাইটটাও দেওয়া নাই, কিন্তু বস্তুর পিকিউ তলের ক্ষেত্রফল দেওয়া আছে, বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে, এ দেওয়া আছে পিকিউ তলের ক্ষেত্রফল, মানে বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 25 সেন্টিমিটার স্কয়ার, 25 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে তুমি যদি এখন মান বসায় দাও এখানে, তুমি যদি এখন এখানে মান বসায় দাও, তাহলে দেখো, খেয়াল করো, 25 সেন্টিমিটার স্কয়ার কে আমরা কনভার্ট করতে পারি না? কনভার্ট করে লিখতে পারি। 25 সেন্টিমিটার স্কয়ার কে আমরা কনভার্ট করে 25 গুণ 10 ইনভার্স 4 মিটার স্কয়ার লিখতে পারি, তাই না? 100 স্কয়ার দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমরা 25 ইনটু 10 ইনভার্স 4 মিটার স্কয়ার লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, খেয়াল করো, তাহলে এবার তুমি যদি খেয়াল করো, তাহলে এবার মান বসায় দিব আমরা। তাহলে মান যদি বসায় দেই আমরা, 25 ইনটু 10 ইনভার্স 4 ইনটু রো 1000 ইনটু 9.8 ইনটু, দেখো h2, h2টা কি? h2 টা সমান সমান তুমি কি বলে আসতে পারতো? h2 সমান সমান কি? দেখো 5 যোগ h, তাই না? h2 টা সমান সমান কি? 5 প্লাস h, তার মানে তুমি কি বলতে পারছো? 0.05 প্লাস h, রাইট? তাহলে তুমি এখানে কি বলবা? 0.05 প্লাস h মাইনাস h1। h1 কত? দেখো, h1 5 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.05। ওকে, 5 সেন্টিমিটার, সেটাকে একেবারে কনভার্ট করে লিখলাম, আমি লিখলাম। তাহলে দেখো, এখানে গেল, এটা চলে গেল, তাহলে h রয়ে গেল, এই এর মতই থাকবে। ওকে, বাকি এটার ক্যালকুলেশনটা একটু করো। এই ক্যালকুলেশনটা করো, এবার মানটা নিও। তাহলে দেখো কত আসে? 24.5 h। তাহলে h হয়ে গেল, সেটা h মতই থাকবে, h এর মতই থাকবে, এটাই রেখে দাও, ঠিক আছে? যেটা h, h টা h এর মতই থাকবে, সেটার আমি মান জানি না, যেহেতু আমি h এর মানটা জানি না, h এর মতই থেকে যাবে, বস্তুর হাইটের মতই থেকে যাবে। আমাকে এখন আমি কি বের করলাম? বস্তুর উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল বের করলাম লব্ধি বল। তাহলে এখন এইটার সমান সমান দিয়ে আমি বস্তুর দ্বারা অপসারিত পানির ওজন বের করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে উদ্দীপকের যে এই ঘটনাটা হচ্ছে যে কি করে? আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তা দেখো, এতটুকু লেখা শেষ। এখন যদি আমরা এই বিরোধের ভ্যালু এটা বের হয়, এটা যদি আসে, তাহলেই আমি বলতে পারবো যে উদ্দীপকের এখানে যে ঘটনা, মানে এখানে যে চিত্র যা দেওয়া আছে, সেটা আর্কিমিডিস সূত্রকে সমর্থন করে। হ্যাঁ, যদি আমার এটার ভ্যালু এখন এটা আসে, তাহলে আমি বলবো যে কি আর্কিমিডিস সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা দেখি এখানে সমর্থন করে কি করে না। তাহলে মান বসাই, v এর মান, v মানে h, তাই না? h রোজি। এখন বস্তুর হাইট তো আমার জানা নাই, বস্তুর হাইট তো আমি ধরেই নিছি h, তাহলে h এর মতো থাকবে। এর মান তাহলে দেখো বসাই,
5 ইনটু 10 ইনভার্স 4 ইনটু h কে পরে লিখবো 1000 ইনটু 9.8 ইনটু h এর মধ্যে থাকবে। দেখো তাহলে গুণ করে দেখো এটা আসে না 24.5 ইনটু h চলে আসতেছে, খেয়াল করো এটা চলে আসতেছে। সুতরাং তার মানে তুমি বুঝছো যে কি লাস্ট ফিনিশিং আনসার কি হবে? লাস্ট ফিনিশিং আনসার হবে যে বস্তুর উপর ঊর্ধ্বমুখী লোভ বল বস্তু দ্বারা অপসারিত ওজনের সমান। সুতরাং উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। মজার ব্যাপার হচ্ছে যে এই টাইপের চিত্র দিয়ে তোমাকে মানে যেমনই হোক যদি দিয়ে বলে যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা, তাহলে অলওয়েজ মানে সব সময় এটা কোনো ব্যতিক্রম ঘটনা ঘটে না, সব সময় হচ্ছে যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। আর্কিমিডিসের সূত্রকে সব সময় সমর্থন করে। কেন বলতো? কারণ তোমরা বুঝছো যে ওই আগের থিওরি থেকে তোমরা বুঝছো যে থিওরি থেকে ওই যে ওই f2 f1 থেকে কিন্তু এই সূত্রটা আসে। f2 f1 এর ভ্যালু যেটা হবে ভিওজির ভ্যালু তো সেটাই হবে, যেহেতু একটা সূত্র থেকে আরেকটা সূত্র প্রতিপাদন করেই আসতেছে, তাই না? ভ্যালু তো আর চেঞ্জ হওয়ার কথা না, ব্যাপারটাই আসলে এখানে করতেছে। তাহলে যাই, তাহলে লাস্ট ফিনিশিং আনসার কি দিব? যে ফিনিশিং আনসার দিব যে যে বস্তুটার কথা বস্তুটার উপর বল বস্তুটার দ্বারা অপসারিত পানির ওজনের সমান। সুতরাং উদ্দীপকের ঘটনাটা আর্কিমিডিস সমর্থন করে। আচ্ছা, স্কুলের ক্লাস, আইডিয়ালি স্কুলের ক্লাস তো তোমার হচ্ছে যে বিন্দুতে তরলের চাপ কত, দ্যাট মিন্স সি বিন্দুটা কি মিন করতেছে। তোমাদের এর আগের যে প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু সেম, কিন্তু এটার বেলায় কি, আগেরটার বেলায় তোমার নিচের হাইট পুরা পাত্রের হাইট ছিল, হ্যাঁ পুরা পাত্রের হাইট দেওয়া ছিল, কিন্তু এইটার ক্ষেত্রে আবার নিচের হাইটটাও মেনশন করছে। এটাও তোমাকে কনফিউজ করার জন্যই করছে, বুঝছো? এটা তোমাকে কনফিউজ করার জন্যই করছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে সি বিন্দুতে তরলের চাপ, সি বিন্দুতে তরলের চাপ, ওকে? তাহলে সি বিন্দুতে তরলের চাপ কত? সি বিন্দুতে তরলের চাপ তুমি দেখতে পাচ্ছ যে সি বিন্দুটা কোথায়? পাত্রের তলদেশে না, পাত্রটার নিচে অংশ। তার মানে সি বিন্দুতে চাপ মানে তোমার কাছে কি চাচ্ছে? তোমার কাছে পাত্রের তলদেশে চাপ দিতেছে, তলদেশে। দ্যাট মিন্স তোমার কি হাইট জানতে হবে, মাথায় রাখতে হবে তোমার হাইট জানতে হবে এতটুকু, তোমার হাইট কিন্তু এতটুকু জানতে হবে, উপরের বিন্দু থেকে এতটুকু থেকে এতটুকু পরিমাণ পাত্রের হাইটটা, তোমার পাত্রের তলদেশ পর্যন্ত হাইটটা তোমাকে জানতে হবে, ওকে? তাহলে এতটুকু হাইটটা তুমি যদি জানো, তাহলে সি বিন্দুতে, পাত্রের সি বিন্দুতে কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে তাহলে তুমি সেটা জানতে পারবা। দেখো এখানে কয়টা হাইট দেওয়া আছে? একটা হাইট 1 মিটার দেওয়া, এইখানে দেওয়া 20 সেন্টিমিটার, এইখানে দেওয়া 30 সেন্টিমিটার। আর 20 সেন্টিমিটার কে h1 ধরে নিলাম, 20 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটার 0.2 মিটার, ওকে? দেন আমরা এই সম্পূর্ণটা, এটা পাত্রের হাইটকে আমরা h ধরে নিলাম, পাত্রের হাইট আমরা ধরে নিলাম h, ওকে?
পাত্রের হাইট h, এখানে যে হাইটটা দেওয়া এই হাইটটা আমরা ধরে নিলাম হচ্ছে এই হাইটটাকে আমরা ধরে নিলাম h প্রাইম। h প্রাইম ধরে নিলাম, h প্রাইম ধরে নিলে তাহলে এটা হচ্ছে 30 সেন্টিমিটার। দ্যাট মিন্স আমার কিন্তু এই হাইটের কিন্তু কোনো কাজ নাই, কিন্তু আমার এতটুকু হাইট জানতে হলে আবার এই হাইটটা একটু কাজ করবে। এখানে এই হাইটটা আমার যোগ বিয়োগের জন্য ব্যবহার করতে হবে, বুঝছো? আমার কিন্তু ম্যাথমেটিক্যালি কোনো নিচের কোনো হাইট কিন্তু কাজ করে না, এটা মনে রাখবা। আমি কিন্তু এটা দিয়ে দিতেছি, নিচের পানির কিন্তু কোনো কাজ নাই। পাত্র যতটুকু পরিমাণ দখল করে আছে, ততটুকু এরিয়া পর্যন্ত, উপরের থেকে যতটুকু এরিয়া পর্যন্ত হাইট পর্যন্ত সে থাকে, ততটুকু পানি, ততটুকু পর্যন্তই তার কাজ, ততটুকু পর্যন্তই তার উপরে বল প্রয়োগ হয়। এটা কিন্তু বারবার এক কথা বলতেছি, এটা থিওরির সময় আমি বলছি। ওকে, নিচের পানি কোনো কাজ নাই পাত্রের। কেন? কারণ পাত্র যতটুকু পানি অপসারণ করে আছে, মানে পাত্র যতটুকু হাইট পরিমাণ পানি দখল করে আছে, অতটুকু পরিমাণে হাইট আমার কাউন্ট করতে হয়, নিচের পানির কোনো কাজ নাই। ওকে, তো এবার দেখো এই হাইটটা আমি কেন এই হাইটটা ইউজ করব, আমার এই হাইটটা জানার জন্য, পাত্রের হাইটটা জানার জন্য আমি কি করব, এই হাইটটা আমাকে ইউজ করতে হবে। দেখো এখানে আবার তোমার কি দেওয়া, 1 মিটার দেওয়া। তাহলে দেখো তো তুমি এইটুকু পাওয়া যাও কিনা, h2 পাও কিনা। h2 তুমি যদি কি করো, h2 তুমি যদি দেখো, তোমরা সবাই নিজেরাই মনোযোগ দিয়ে দেখো, h2 বের করার জন্য কি করা যায়। তো এর আগে একবার মনোযোগ দিয়ে ভাবো যে h2 যদি আমি বের করতে চাই, মানে আমি যদি এতটুকু বের করতে চাই, এখান থেকে এতটুকু হাইট বের করতে চাই, তাহলে কত থেকে কত এটা বের হয়ে যায় বলো তো, বলতে পারবা? যদি h2 আমি বের করতে চাই, তাহলে দেখো এখানে আমি যদি 1 মিটার থেকে পুরাটা থেকে আমি যদি এতটুকুটা বাদ দেই, এই যে এতটুকুটা বাদ দেই, এতটুকুটা বাদ দিলাম। ওকে, পুরাটা থেকে এতটুকুটা বাদ দিলাম, বাদ দিলে তাহলে কি আমার বাকি উপরের অংশ চলে আসলো না? তাহলে 1 মাইনাস 0.0.3 মিটার কনভার্ট করে ফেললাম, তাহলে 0.7 মিটার। ওকে, ক্লিয়ার? এই তো হচ্ছে আমার বেসিক জায়গাটা। আর এই যে আমার এই যে বেসিক কোশ্চেন, যে সি বিন্দুতে তরলের চাপ বলো, এর অল্টারনেট কত কোশ্চেন হতে পারে। সি বিন্দুতে তরলের চাপ বলো, অথবা ডি বিন্দুতে বলো, অথবা পাটের তলদেশে বলো, যেটাই বলো না কেন, হ্যাঁ, বা তখন হচ্ছে যে আমার কি হবে, এই পাত্রটা যতটুকু, বস্তুটা যতটুকু পরিমাণ হাইট পর্যন্ত বস্তুটা নিচে নিহিত আছে, অতটুকু হাইট জানতে হবে। দ্যাট মিন্স আমার জানতে হবে, আমার এতটুকু হাইট জানতে হবে, এতটুকু পরিমাণ হাইট আমার জানতে হবে। তাহলে আমি এখন কি করলাম, এখন আমি তাহলে সি বিন্দুতে তরলের চাপ P is equals to H2 rho G। তাহলে এখন মান বসায় দিই আমরা, এখানে মান বসায় দিই, মান বসায় দিলে 0.7 ইনটু, যেহেতু এটা পানি, 1000, তাহলে आंसर চলে আসবে। এখন দেখো आंसर কত আসে, 6.86। প্যাসকেল বলতে পারো বা নিউটন পার মিটার বলতে পারো, যে কোনো একটা বলতে পারো, কোনো সমস্যা নাই। একক প্যাসকেল লিখতে পারো, অথবা নিউটন পার মিটার স্কয়ারও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আশা করি কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে না।
যদি বিন্দু মাত্র কনফিউশন থাকে তাহলে তুমি এখনই আমাকে বলো, মুইছা ফেলার আগে এখন বলো যদি কারো কোনো বিন্দু মাত্র কনফিউশন থাকে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা কি করছে দেখো, পরের প্রশ্নটা বলতেছে উদ্দীপকের তথ্য থেকে প্রমাণ করো যে সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন এর উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান, তাই না? তাহলে তোমার পরের প্রশ্ন মানে একটু বড় করে করছে, যে পুরা থিওরিটা কি উঠায়া দিছে, পুরা যে থিওরিটা আর্কিমিডিসের যে থিওরিটা, সিলিন্ডারটার ব্যাসার্ধ দেওয়া, ব্যাসার্ধ দেওয়া হচ্ছে তোমার কত, আর ইজ ইকুয়ালস টু দেওয়া সিলিন্ডারটার ব্যাসার্ধ দেওয়া হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার হয়ে সিলিন্ডারটার ক্ষেত্রফল তুমি বের করে নিতে পারবা। তাহলে ক্ষেত্রফল হবে a ইজ ইকুয়ালস টু পাই আর স্কয়ার, তাই না? তাহলে 5 সেন্টিমিটারকে লেখা যায় 0.05 মিটার। তাহলে তুমি এখন এখানে মান বসায় দিয়ে মানে এই জিনিসটাকে তুমি একটা এখানে লিখে মান বসায় দাও। তাহলে এখানে তুমি লিখতে পারো a ইজ ইকুয়ালস টু পাই, এখানে তুমি মান বসায় দিয়ে একেবারে বসাও। তাহলে পাই 0.05 মানে তোমার এখানে সিলিন্ডারটার ক্ষেত্রফল সরাসরি দেওয়া ছিল না, ওকে? সিলিন্ডারটার ক্ষেত্রফল সরাসরি দেওয়া ছিল না, তোমাকে কি করতে হবে, তোমাকে এটা বের করে নিতে হবে। কিন্তু সিলিন্ডারটার ব্যাসার্ধ দেওয়া, সিলিন্ডারটার ব্যাসার্ধ তোমার কাছে উদ্দীপকে দেওয়া আছে। সো তুমি কি করবা, ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু কি জানো, পাই আর স্কয়ার, সেটাই তুমি বসায় দিলা, ওকে? দেন রো, রো হচ্ছে 1000 9.8, আর এই তো এখানে h2 এর মান 0.7 মাইনাস h1 হচ্ছে 0.2। তাহলে দেখো এখন এখানে কত আসে, মান বসায় দিলাম। তাহলে আমরা আমাদের কাছে প্রশ্ন কি চাইতেছে, আমাদের কাছে প্রশ্নের সারাংশ মানে সামারি করে এটাই চাইতেছে যে উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। হ্যাঁ, সেটাকেই ভাঙায় একেবারে থিওরিটাকে উঠায় বলছে প্রশ্নটাতে যে উদ্দীপকের তথ্য থেকে প্রমাণ করো যে সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন এর উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। তো পুরো থিওরিটাই উঠায় দিছে আর কি। তোমরা তো এইটুকু বুঝতেছো যে তোমার কাছে এটা চাইছে যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কিনা বা এই তো। তাহলে এখন দেখো এটার মান কত আসে, এটার মান আসে কত তাহলে 0. আচ্ছা দেখো তো সবার মিলে কিনা আমার সাথে 38.48, 38.48 নিউটন, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে দেন এবার কি করব, দেন এবার হচ্ছে যে বস্তুর দ্বারা অপসারিত পানির ওজন বের করব। তাহলে তো আমরা এর মান জানি, এর মান তো আমরা জানি 0.05, h এর মান, r এর মান, এর মান এই যে এখান থেকে পাই, এটাই বসায় দিছে এখানে, বুঝো তো এটা সবাই, পাই ইনটু 0.05 বসাই এই জায়গায়। দেন 1000, দেন বস্তুর হাইট, বস্তুর হাইট কত, দেখো বস্তুর হাইটটা তুমি যদি চাও যে আগে বের করে নিবা তাহলে বের করে নিতে পারো। তাহলে বস্তুর হাইট তুমি বুঝতে পারতেছো বস্তুর হাইট কত হবে, বস্তুর হাইট হবে 0.7 থেকে 0.2 বার, তাহলে 0.5। তাহলে বস্তুর হাইট তুমি আগেই দেখাইতে পারো বের করে, তাহলে বস্তুর হাইট 0.5
1000 গুণ 9.8, দেখো সেম টু সেম মানি, এটা আর এটা সেমই আসবে, তাহলে সেম আসলে 38.48 নিউটন। বুঝছো? এটা সেমই আসবে। কেন তোমরা বুঝতেই পারতেছো, তোমাদেরকে আমি বলছি যে এই ম্যাথগুলা সব সময়, এই ম্যাথগুলা কখনোই এক্সেপশনাল ঘটনা ঘটে না, সব সময়ই আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। কেন? কারণ তুমি ভালো করেই জানো, তোমাদের ভালো করেই জানো যে এটা থিওরি, এই যে পড়াইছি এটা থেকে সলভ করে এই সূত্র আসে, তাই না? এটা সলভ করে কোনটা আসে? ওই সূত্রটা আসে। সো দুইটার মান আজীবনই সেম হবে, যেমন মানই দেওয়া থাকুক, যেমন মান দেওয়া থাকুক, সব সময় এটা কি করবে? আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে। ওকে, জাস্ট খালি এখানে জাস্ট আমাদের কাছে ম্যাথ ক্যালকুলেশন করে প্রুফ করতে বলতেছে, কিন্তু আমরা মনে মনে আনবো যে এটা আর্কিমিডিসের সূত্র সমর্থন করবে। আচ্ছা আচ্ছা, তাহলে লেখা যা শেষ হয়েছে বইলো। আচ্ছা, যার শেষ হয়েছে বলার দরকার নাই, কারো বাকি আছে কিনা সে বলো। দেখো তাহলে কি বলছে, যে 20 গ্রাম ভরের একখণ্ড কাঠকে এত ভরের একটা ধাতব পদার্থের সাথে বেঁধে এত ঘনত্বে তরলে ছেড়ে দেওয়া হলো। কাঠ ও ধাতব পদার্থের ঘনত্ব যথাক্রমে এত এবং এত। আচ্ছা, তাহলে তুমি বুঝতেছো ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে যে কি, এগুলার সব একক কনভার্ট করা, তাই না? এটা একটা মাথায় আর কথা। কিন্তু দেখো আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, আমি তোমাদেরকে যদি একটু অন্যভাবে জিনিসটা বলি, কেউ যদি কনভার্ট করে মানে এভাবে রেখেও, একক গুলাকে রেখেও যদি অঙ্ক করার চিন্তা করো, তাতে কিন্তু এটা কোনো অপরাধ হবে না, এটা কিন্তু কোনো ভুল হবে না। ওকে, কিন্তু আমরা নরমালি কি করি, আমরা সচরাচর নরমালি হচ্ছে ইউজ টু হচ্ছে আমরা কনভার্ট করেই করি, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে আজকে কনভার্ট করা ছাড়া একটা কইরা দেখাবো আসলে, দেন কনভার্ট কইরেও আমি ম্যাথ করবো। ওইটা তোমরা নিজেরাই বাসায় পারবা। আমি কনভার্ট না করে, একটা একক কনভার্ট না করে আমি কি করব, আমি তোমাদের দেখাবো। কারণ এটাও তোমার জানা উচিত। কেন জানা উচিত আমি বলি, এইটা তুমি যদি জানো, অবজেক্টিভ যখন হবে, সে অবজেক্টিভে তুমি তখন ঝামেলায় পড়তে হবে না। তখন অবজেক্টিভে অনেক সময় কি করে, এরকম কিছু অদ্ভুত কিছু একক তোমরা দেখতে পাবা অপশনের মধ্যে, তখন হচ্ছে যে অনেকেই কনফিউজড হয়ে যায়। আমি কিন্তু ম্যাথ পড়ানোর সময় বা থিওরি পড়ানোর সময়, এখানে সবাই ভালো করে জানো, শুধু যে আমি শুধু শুধু পড়ায় যাই তা না, আমি কিন্তু অবজেক্টিভের উপরও জোর দিই। অবজেক্টিভ কোথায় কেমন হয় সেটা বলতেছে। এই জন্যই আমি কি করব, এই ম্যাথ যেই এককে দেওয়া আছে, সবার সামনে একটা আছে, সবাই দেখতে পাচ্ছ যে এখানে সবগুলা একক হচ্ছে গ্রাম, মনোগ্রাম পার সিসি দেওয়া, সবগুলা একক তোমার হচ্ছে সিজিএস এ দেওয়া। সো আমি সিজিএস এককটাকে রেখেই আমি দেখব, আমি আজকে সলভ করব। দেখো খেয়াল করা হলে যে এইখানে তারপর প্রশ্ন কি বলতেছে। আচ্ছা, আমি আগে সবগুলাকে লিখি কি কি দেওয়া আছে। আমার দেওয়া আছে গুলো আগে আমি একটু মেনশন করি, তারপরে হচ্ছে যে আমি বাকি কাজটা করি। দেন দেখো, আচ্ছা তার আগে তোমরা জেনে নাও, তার আগে তোমরা একটা ছোটখাটো জিনিস জেনে নাও, যেটা তোমার ফিউচার অবজেক্টের ক্ষেত্রে অনেক কাজ করবে। সেটা হচ্ছে যে কি, যে তুমি নরমালি বলের একক, যেমন বলের একক, এখন যদি আমি এখানে জিজ্ঞেস করি, আমি যদি এখানে জিজ্ঞেস করি যে বল একক সিজিএস এ কি বলে, এখানে একজনও বলতে পারবা বলে আমার মনে হয় না। কেউ কি জানো বলের একক সিজিএস এককে কি বলে? বলের একক, বলের একক তুমি নরমালি কি জানো? নিউটন, তাই না?
নরমালি এমকেএস পদ্ধতিতে নিউটন, কিন্তু বলের একক যখন সিজিএস পদ্ধতিতে কি বলে? সিজিএস পদ্ধতিতে বলা হয় ডাইন। ডাইন নরমালি আমরা জানি কি নিউটন, কিন্তু সিজিএস এককে বলের একক সিজিএস এককে হচ্ছে যে ডাইন বলে। আচ্ছা, সিজিএস এককে কি বলে? ডাইন বলে। আর তোমরা তো এটা জানো, আমি যে সিজিএস করতেছি, এটা তো অ্যাটলিস্ট জানা উচিত যে প্রথমত তোমরা এগুলো দেখে আসো। এমকেএস, সিজিএস, এফপিএস, এটা তিনটা একক প্রচলিত, তার মধ্যে এমকেএস টা গৃহীত। আচ্ছা, তো জেনে রাখো, এটা অবজেক্টিভ অনেক সময় পোলাপাইন কনফিউজড হয়ে যায় যখন অবজেক্টিভ এরকম অপশনে থাকে, নিউটনে না থাকে, ডাইনে থাকে, তখন হচ্ছে যে কনফিউজ হয়ে যায়। তো বলের একক সিজিএস এ বলের এককে ডাইন বলে। ওকে, ডাইন বলা হয়। দেন তুমি আরেকটা জিনিস জেনে রাখো, এই তো ছোটখাটো জিনিস। দেন একটা জিনিস তুমি জেনে রাখো, জি এর মান অভিকর্ষ ত্বরণের মান 9.8 ms ইনভার্স 2। 9.8 ms ইনভার্স 2। তো যখন এটা আমি সিজিএস লিখবো তখন হবে 98। আচ্ছা, এটার পরে কিন্তু একটা 1 আছে, আসলে 1টা আমরা লিখি না, কিন্তু যখন আমি এটাকে আরেকটা এককে কনভার্ট করব তখন আমার লিখতে হবে এই তো। সিজিএস এ জি এর মান এক্স্যাক্টলি এইটা। সিজিএস এ জি এর মান এক্স্যাক্টলি এইটা। আর আমরা নরমালি 9.8 অঙ্ক করি, 1 আর লিখি না, বাট সিজিএস এ যখন লিখবো তখন আমরা এই মানটাই লিখবো আমরা। আচ্ছা, তো এখন কি কি দেওয়া আছে আমি এগুলো উঠাই। সেগুলো লিখে নাও। আর এটা লেখা শেষ হলে বলো, মুইসা ফেলি তাহলে। এটা সবার শেষ হয়েছে, এই পাশে দেওয়া আছে এগুলো। কনভার্ট করব, কনভার্ট আমি এটা করব, এই জন্য তোমাদের কুই এককগুলো দেখাইছে।
একটু কনফিউজিং বুঝতে হবে। আচ্ছা, তার আগে কিন্তু আমি আরেকবার একটু ক্লিয়ার করি যে আমি কেন এগুলা কনভার্ট করলাম না। একগুলা কনভার্ট করলাম না এই জন্যই, আমার সবগুলা এককই যেহেতু এখানে সবগুলা এককই যেহেতু সেম, সো সবটা একক যেহেতু সেম, তাহলে সেম যেহেতু আমি আর এত সবগুলাকে আর কনভার্ট না করে আমি করে ফেলতে পারি অঙ্কটা। যদি মনে করো ম্যাথের মধ্যে স্বাভাবিকভাবে আমরা কখন কনভার্ট করি, দেখা যায় যে একটার মান একটা দেওয়া, আরেকটার মান অন্য এককে দেওয়া, তাই না? একটা মিটারে দেওয়া আর একটা সেন্টিমিটারে দেওয়া, তখন কনভার্ট করি। তো এইখানে তোমরা কেউ যদি কনফিউজড হও যে স্যার কেন কনভার্ট করলো না, আমি কিন্তু বারবার বলতেছি কনফিউশনের কোনো কিছু নাই। আমি এখানে কনভার্ট এই জন্যই করি নাই যে কনভার্ট না করে যেহেতু সবগুলা একক এখানে সেম প্রশ্নের মধ্যে উদ্দীপকের মধ্যে, সেহেতু আমি কনভার্ট না করে অঙ্কটা সলভ করতে পারি। এই দেখো তোমরা সেটাই খেয়াল করো, তাতে তোমার কি হবে, পরীক্ষার হলে সময় বাঁচবে। দেখো কেন সময় বাঁচাতে চাচ্ছি, তুমি পরীক্ষার হলে তোমার সময় তো অবভিয়াসলি অনেক ভ্যালুয়েবল। তুমি দেখো এখানে সবগুলো একক কনভার্ট করতে হবে, এটা 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 সব কনভার্ট করতে হবে, তাই না? এটাকে আবার ওই যে ওইভাবে ভাঙায় দেখাইতে হবে। তো এই জন্য আমি এককগুলাকে এভাবে রেখেই আমি একটা করতে চাচ্ছি। আচ্ছা, ওকে। তাহলে এবার দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে যে শুধু কাঠের টুকরাটি তরলে কতটুকু নিমজ্জিত থাকবে। আচ্ছা, এখানে তাহলে ধাতব পদার্থে কোনো কাজ নাই। প্রথম প্রশ্নে শুধু কাঠের টুকরাটি তরলে কতটুকু নিমজ্জিত থাকবে। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি যে শুধু আমরা মনে করি যে লিখতে পারি যে মনে করি শুধু কাঠের টুকরাটি উক্ত তরলে ছেড়ে দিলে 20 সেন্টিমিটার কিউব আয়তন নিমজ্জিত থাকবে। ওকে, তাহলে আমরা জানি যেহেতু এখানে নিমজ্জিত বলছে, কতটুকু নিমজ্জিত থাকবে, যেহেতু আমি নিমজ্জিত, তাহলে আমরা জানি তাহলে আমরা কি লিখব, যেহেতু এখানে কাঠ মেনশন করছে, তাহলে ওই যে তোমরা যে তোমার এই অঙ্কটা তোমরা এর আগে দেখে আসছো যে একটা বস্তু যেমন পানির মধ্যে কতটুকু ডুবে থাকে আর কি, সেটাকে আমরা কি ধরে নিই, ভি ধরে নিয়েছিলাম না, আমরা এখানে ভি ধরে নিয়েছি অবশ্য। চাইলে তোমরা ভি প্রাইম ধরতে পারো, তাহলে তোমরা হচ্ছে আর ক্লিয়ারলি বুঝবা। ধর ভি প্রাইমই দিলাম, তাহলে এই যে কতটুকু নিমজ্জিত অবস্থায় আছে প্রাইম, সেটাই আমার কাছে আছে। তাহলে এখানে আমরা কাঠের ওজন, তাহলে আমরা এখানে কি বলতে পারি, কাঠের ওজন সমান সমান প্রবণতা, তাই না? প্রবণতা বলতে পারি, আবার প্রবণতা সমান সমান আমি এটা বলতে পারি অপসারিত তরলের ওজন। তাই এখানে পানি বলা নাই, তরল আছে। তো তরলের ঘন তোমাকে দেওয়াও আছে, তো অপসারিত তরলের ওজন বা প্লবতা এটাই বলতে পারি। তাহলে কাঠের ওজন সমান কাঠের উপর প্লবতা। তাহলে দেখো এবার কাঠের ওজন আমি জানতেই পারবো, এখানে আমার এম দেওয়া, m1, যেহেতু m1 ধরছি তাহলে m1 জি, আর এখানে v রো জি, যেহেতু আমি v প্রাইম ধরে নিচ্ছি তাহলে v প্রাইম রো জি, তাহলে তো v প্রাইম বের হয়ে গেল। v প্রাইম তুমি পেয়ে যেতেছো ইজি কাটা, তাহলে এখানে v ইজ ইকুয়াল কি হবে, m বাই রো। তাহলে m এর মান কত, m এর মান দিলাম, রো এর মান কত, আচ্ছা রো কিন্তু তরল, তাহলে রো l দাও, তরল যেহেতু বলছে রো l দাও, l মেনশন করো, তাহলে 0.97। দেখছো, তাহলে তোমার একক কনভার্ট না করেও তুমি খুব আর্লি ম্যাথটা সলভ করে ফেলতে পারতেছো আর কি, আহামরি কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে তাহলে আমাদের आंसर কত আসতেছে বলো তো। হ্যাঁ, 20.7
C2 সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব। বুঝছো? এখানে গ্রাম, এখানে ছিল গ্রাম, আর এখানে ছিল তোমার গ্রাম সিসি। গ্রাম গ্রাম কাটা, তাহলে ওটা সিসি। ক্লিয়ার? বুঝছি আমরা? কারো কোনো সমস্যা হইতেছে বুঝতে? তাহলে পানিতে ছেড়ে দিলে তোমার কি অবস্থায় থাকবে, তার মানে তুমি বুঝতে পারতেছো এটা কি ভাসবে না ডুববে, সেটা তোমার কাছে চাইতেছে। তাহলে দেখো তোমাকে এখন কি করতে হবে। তোমাকে এখন তুমি দুই ভাবে করতে পারো, এটাও দুই ভাবে করা যায়। তবে তোমরা তোমরা ওই লাস্ট ক্লাসে মনে হয় একটা অঙ্ক আমি দুই ভাবে করছিলাম না, একটা ঘনত্ব দিয়ে একটা ওজন দিয়ে। তো এটাকে আমি ঘনত্ব দিয়েই করব, এটা ঘনত্ব দিয়ে করলেও হবে, ওজন দিয়ে করলেও হবে। আমি বলছিলাম দুইটা যে কোনো একটাতেই হয় নাম্বার দেয়, তবে দুই একজন টিচার হচ্ছে যে যারা ওজন দিয়ে তুলনা করতে বেশি পছন্দ করে আর কি। তো আমরা এটাকে ঘনত্ব দিয়ে করব, সমস্যা নাই। তাহলে দেখো এবার খেয়াল করো যে আমার ফার্স্ট কাজ কি, তাহলে আমার ঘনত্ব জানতে হবে। আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার কি জানতে হবে, আয়তন জানতে হবে। কার আয়তন? এটার আয়তন জানতে হবে, এটার আয়তন জানতে হবে। তাহলে আমি আয়তন পাওয়া যাব এখান থেকে। আমি মোট আয়তন বের করব, আমি চাচ্ছি মোট আয়তন বের করতে, আমি চাচ্ছি কি মোট আয়তন বের করতে। তাহলে আমি লিখতে পারি, যেহেতু আমার দুইটা বস্তু এখন একসাথে, একটু কথা একটু সুন্দর মানে সহজে বুঝো। যেহেতু দুইটা বস্তু একসাথে, মনে করো এখন যেহেতু আমার দুইটা বস্তু যদি একসাথে হয়ে যায়, এই দুইটা বস্তু একসাথে হয়ে যায়, একসাথে করে দেই, তাহলে দুইটা বস্তু একসাথে এখন আয়তন হবে দুইটার সমষ্টি। আয়তন কি হবে? দুইটার সমষ্টি। দেন তার ভর কি হবে? দুইটার সমষ্টি। দেন তাহলে দুইটার ভর তো জানি, আয়তনের দুইটা সমষ্টি করে আমি যদি এখন দুইটার একসাথে ঘনত্ব বের করতে পারি, তারপরে যেই তরলের মধ্যে আমি ডুবাইছি, যেই তরলের মধ্যে আমি ছেড়ে দিছি, তাহলে আমি জানতে পারবো সেই তরলে সে কি ভাসবে না ডুববে। ওকে, সো আমার এখন কাজ কি? আমার এখন কাজ হচ্ছে যে এদের মোট ভর আর মোট আয়তন বের করা। সুতরাং মোট আয়তন কি হবে? মোট আয়তন, মোট আয়তন সমান সমান কাঠের আয়তন, কাঠের আয়তন প্লাস ধাতব পদার্থের আয়তন। তাহলে কাঠের আয়তন V1 ধরে নিলাম, আর এটা V2। তাহলে দেখো V ইজ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, রো ইজ ইকুয়ালস টু আমি m বাই v, তাহলে v ইজ ইকুয়ালস আমি লিখতে পারি m বাই রো। তাহলে m1 বাই রো 1, m2 বাই রো 2। ওকে, দেন তাহলে তুমি কি করতে পারো, এখন m1 বসায় দাও, 20 ডিভাইড বাই রো 1 0.27 প্লাস m2 7 ডিভাইড বাই 0.7। ক্লিয়ার? তাহলে আমি এখন একসাথে আয়তন জানবো। ওকে, তাহলে আয়তন আছে 80.6 সেন্টিমিটার কিউব। ওকে, দেন দেন আমি কি করব, দুইটার সমষ্টি, দুইটার মোট ভর। তাহলে মোট ভর আমি জানতে পারলাম, মোট ভর। দেন হচ্ছে যে কি m1 প্লাস m2, তাহলে m1 প্লাস m2 হলে 20 প্লাস 70 9। ক্লিয়ার? ওকে, দেন আমি কি করব, আমি এখন দুইটা মানে কাঠ আর হচ্ছে তোমার ধাতব পদার্থ দুইটার একসাথে ঘনত্ব কত, এবং সেই ঘনত্বটা বের করে তরলের ঘনত্বের সাথে তুলনা করব। তাহলে দুইটার একসাথে ঘনত্ব কত সেটা আমি এখন বের করব। তাহলে সেটাকে আমরা লিখতে পারি, ঘনত্বই লিখতে পারি, সমস্যা নাই। যে ঘনত্ব বা
সেটাকে আমরা এটাও লিখতে পারি যে কাঠ ও ধাতব পদার্থের সমৃত ঘনত্ব বা একসাথে ঘনত্ব, যেটাকে আমরা লিখতে পারি ঘনত্ব। তাহলে বের করবো এখন ঘনত্ব। তাহলে কি হবে? মোট আয়তন রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, মোট ভর ডিভাইড বাই মোট আয়তন। তাহলে 80.6। বুঝছো? তাহলে দেখো এখন কত আসছে। এখন কত আসতেছে? 1.11। তাহলে 1.11 কি গ্রাম পার সিসি। ওকে, 1.11 গ্রাম পার সিসি। তাহলে এবার দেখো তুমি ঘনত্ব দিয়ে তুলনা করে দিতে পারতেছো। ঘনত্ব দিয়ে তুমি কি বলতে পারতেছো বলো? 1.12। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এই ঘনত্বকে তুমি রো ধরে নাও। রো ধরে নিলা, তাহলে এই ঘনত্বের সাথে তুলনা করো। তাহলে রো ইজ গ্রেটার দেন কি রো এল। রো ইজ গ্রেটার দেন কি রো এল। তার মানে কি কাঠ আর ধাতব পদার্থ, যে কাঠ আর বস্তুরা যে একসাথে যে বেঁধে পানিতে ছেড়ে দেয়, তরলে ছেড়ে দেয়, তাহলে তরলে কি হবে? ডুবে যাবে। ঘনত্ব দিয়ে করলাম এটা। হ্যাঁ, এটা ঘনত্ব দিয়ে করলাম। আবার দেখো আমি ওজন দিয়ে করছি, আবার ওজন দিয়েও করেও দেখাইতে কোনো সমস্যা নাই, ওইটাও দেখাচ্ছি। ওজন দিয়েও তুলনা করে সেম আনসার আসবে। এতটুকু তাহলে আমরা শেষ করি। শেষ করে দেন আবার বিকল্প লিখি। বিকল্প অ্যানাদার প্রসেস। দেখো তাহলে আমি এখন কি করব? আমি এখন লিখব, এটা একটু এটা করতে হবে, একটু লাগবে। দেন আমি এখন লিখব যে সম্মিলিত মোট ওজন। তাহলে কাঠ ও ধাতব পদার্থের মোট ওজন। দেন তাহলে আমি একেবারে বের করে ফেলি 90 ইনটু, দেখো 90 W ইজ ইকুয়াল টু mg না, 90 ইনটু এই যে আমি মানটা বসাইছিলাম না 981, তাই না? W ইজ ইকুয়াল mg। mg m হচ্ছে টোটাল, যে টোটাল ভর, মোট ভর। আর হচ্ছে জি এর মান হবে গ্রাম সিসিতে বসাইছি। হ্যাঁ, গ্রাম সিসিতে বসাইছি। তাহলে এখানে তো আসে দেখো, গ্রাম সিসিতে যেহেতু বসাইছি আমি, তাই আমি এটা লিখছি 9.8 লিখি নাই, কিন্তু 981 লিখছি। ওকে, তোমরা চাইলে একক দিতে পারো, এটার ক্ষেত্রে একক বসাতে পারো, তাই আরো সুবিধাই হয়। একক গুলা বসাই দাও। এটা একক গুলা বসাই দাও, ঠিক আছে? তাহলে দেখো কত আসছে, 88290। দেখো এবার এবার দেখো, আমরা জানি ওজন বা বলের একক নিউটন, কিন্তু এখন তুমি কি লিখবা? এখন তুমি কি লিখবা? এখন কি তুমি নিউটন লিখবা? ডাইন লিখবা। ভেরি গুড। এখন তুমি লিখবা ডাইন। এই তো, এটা শেখানোর জন্য মেইনলি আসলে এই এককটাকে রেখেই তোমাদেরকে শেখানো আসলে, যে ডাইন। তারপরে তোমরা সব সময় 9.8 দেখে আসো, 9.8 ms ইনভার্স 2। সিজিএস এ সেটা হয় 98.981 গ্রাম পার সেন্টিমিটার, এইটা গ্রাম পার সেকেন্ড স্কয়ার। তো ব্যাপারটা এটাই। দেন এবার ফ্লো করব। প্লবতা, তাহলে প্লবতা ভি রো জি, তাই না? তাহলে ইন টোটাল ভি আমরা জানি, প্লবতা ভি রো জি। যেখানে রো হচ্ছে রো এল, যেহেতু এখানে তরলের ঘনত্ব আমরা আমাদের পানি বলে না, তরল বলছে, সেহেতু আমরা রো এল ধরছি। তাহলে ভি এর মান হচ্ছে 80.6, রো এল তো এখানে দেওয়াই 0.97, আর হচ্ছে 981। ঠিক আছে, এখানেও এককগুলো বসাইতে পারো, না বসে সমস্যা নাই, এটা জাস্ট আমি বসায় বুঝাইছি। তাহলে একক বসাইতে পারো, না বসালে সমস্যা নাই। তো এইখানে আমরা লাস্ট একক বসাইতে হবে, আনসারে কিন্তু একক বসাইতে হবে। তাহলে এইখানে কত আসে আমাদের হিসাব করলে?
এখানে আমাদের কত আছে? সেভেন সিক্স সিক্স নাইন 6.5 6696.54। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি বের করলাম, আমরা W1 বের করলাম, কাঠের ওজন এটাকে W1 ধরতে পারি, আর এটা W2 বের করলাম। সুতরাং দেখতে পাচ্ছি যে W1 is কি? W greater than W2, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি যে কাঠ ও ধাতব পদার্থ একসাথে তরলে ডুবে যাবে। এই তো।